দে বাপ দে, দিয়ে দে, ছেলেবেলে তুই ক্লাস দে, শান্তি না, লে লে এত কঠিন হইস না। এ লাল ফিতি টিতি কই? একটা ফিতি পেলাম না, তারপরে কোন লাগে আগে। আসসালামু আলাইকুম। দেশ এবং জাতির ভবিষ্যৎ প্রত্যেককে জানাচ্ছি আজকের ক্লাসে সুস্বাগতম। সবাই কেমন আছেন, কোথায় থেকে বলছেন একটু জানিয়ে দেন। আর কখনোই ভুল করবেন না একটা কাজ করতে, সেটা হচ্ছে আমার ক্লাসটা শেয়ার করে দিতে। কেমন? এইটা ভুল করা যাবে না। আমরা যতগুলো মানুষকে সাথে নিয়ে ক্লাস করতে পারবো আমাদের জন্য ততই ক্লাসটা ফ্রুটফুল হবে। প্রত্যেকে যারা অলরেডি জয়েন করেছেন, থ্যাংক ইউ সো ভেরি মাচ। প্লিজ শেয়ার দ্য ক্লাস অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। প্রত্যেককে বলবো এইটা হচ্ছে আপনার নৈতিক দায়িত্ব। আমি আপনাদের আপকামিং এক্সাম উপলক্ষে বিজ্ঞান এবং ম্যাথের উপরে প্রতি শুক্র এবং শনিবারে ক্লাস নিয়ে থাকছি। তবে এটা কন্টিনিউ হবে কি না এটা ডিপেন্ড করবে, ইটস ডিপেন্ডস অন ইয়োর সাপোর্ট। এটা হচ্ছে আপনার সাপোর্টের উপর। প্রত্যেককে জানাতে চাই একটু ক্লাসটা শেয়ার করে দেব, বন্ধুদের মেনশন করে দেব। এইটা হচ্ছে আপনার একটু নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে। কেমন? আমরা একজন ভাই হিসাবে, শিক্ষক হিসাবে এইটুকু আশা করতেই পারি। আপনি একটু ধূপধাপ শেয়ার করে দেন, আমরা 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করব। ইন দ্য মিন টাইম আমরা দু একজনের সালাম নিয়ে নেই। হ্যাঁ পুতুল, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ইলিনা, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভালো আছি। নীলাকাশের তারা, ওয়ালাইকুম আসসালাম। উজ্জ্বল ভাই চট্টগ্রাম থেকে, থ্যাংক ইউ ভাই আমার। হ্যাঁ সুমাইয়া প্রান্তি, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।
হ্যাঁ, থ্যাংক ইউ, নোয়াখালী থেকে। ওকে, সবাই একটু ফ্রেন্ডসদের একটু ট্যাগ করে দেব। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের প্রাইম ডিউটি। একটু আমার একটাই রিকোয়েস্ট, আমি ওই ফাও কথা বলবো না। আমি বলেছি আমার ক্লাসে প্রত্যেক দিন আপনি নতুন কিছু শিখবেন। গতানুগতিক ধারায় বাংলাদেশে যেটা চলছে, বিজ্ঞানকে কেউ ভ্যালুই দেয় না। বাট আপনি বিসিএসে 15 মার্কস বিজ্ঞানে, নর্মাল পরীক্ষাতে 4-5 মার্কস চলে আসে। 1 মার্কসের জন্য যেখানে চাকরি হইতেছে না, সেখানে বিজ্ঞানটাকে এই দেশের শিক্ষকরা মোয়া বানায় রাখছে, যেটা তেমন কিছু লাগে না। হ্যাঁ, বাট আমি আপনাকে বিজ্ঞান শেখাবো সহজ করে, প্রাণবন্ত করে, কথা দিচ্ছি অতিরঞ্জিত কোনো কথা হবে না। দ্য ক্লাস উইল বি ফ্রুটফুল ফর ইউ। অবশ্যই অবশ্যই একটু শেয়ার করে দিবেন, একটু বন্ধুদের মেনশন করে দেবেন। রানা হামিদ, আছি ভালো। একটু দেখা যাচ্ছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা একটু জানিয়ে দেন সবাই। কে কোথায় থেকে দেখছেন এটাও একটু জানিয়ে দিবেন। প্রত্যেককে জানাচ্ছি আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের এঙ্গেজমেন্ট যত বাড়ে আমাদের ডেলিভারি ক্যাপাসিটি তত বাড়ে। হ্যাঁ, একটু সবাই এই রাত্রে, হ্যাঁ লিজা ওয়ালাইকুম আসসালাম, একটু ফ্রেন্ডদের ট্যাগ করে মেনশন করে দিয়ে একটু শেয়ার করে দিব। হ্যাঁ, একটু শেয়ার করে প্রত্যেকেই, আমি বেশি চাই না, প্রত্যেকেই একটু শেয়ার করে দেব। দিস ইজ আ রিকোয়েস্ট ফর ইউ। একটু, হ্যাঁ, একটু শেয়ার করে দেব। ওকে, চলেন। আমাদের বাংলাদেশে যেটা ঘটতেছে, নর্মালি, হ্যাঁ, নর্মালি নামের আগে লিখে দেয় অমুক লিজেন্ডারি ক্লাস শিক্ষক ক্লাস নিতে আসবে, নামের আগে লিজেন্ডারি, পেছনে তার বাটপারি। আমাদের নামের আগে লিজেন্ডারি নাই ভাট। আমি আপনাকে যে ক্লাসটা নিব, এই ক্লাসে যে কোয়েশ্চেনগুলো সলভ করাবো, আশা করব না, আমি নিশ্চিতভাবেই বলবো আপকামিং যে কোনো পরীক্ষায় এই প্রশ্নের মতো এই টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসবে ইনশাল্লাহ। চলেন শুরু করি। সবাই একটু ধূপধাপ, আপনারা আপনাদের, হ্যাঁ তাহমিনা লোপা, আমার ক্লাস ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু একটু শেয়ার করে দিব, যে একটু শেয়ার করে দিব, একটু ট্যাগ করে দিব। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। চলেন আমরা একটু শুরু করি, আমরা একটু শুরু করে দেই। প্রথম প্রশ্নটা বলছে, পরম শূন্য তাপমাত্রা কোনটি? পরম শূন্য তাপমাত্রা কোনটি? পরম শূন্য তাপমাত্রা কোনটি? হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাবসোলিউট টেম্পারেচার? অ্যাবসোলিউট জিরো। পরম শূন্য অ্যাবসোলিউট জিরো। পরম শূন্য তাপমাত্রার ইংরেজি অ্যাবসোলিউট জিরো। এই কথাটা আসছে অ্যাকচুয়ালি, পরম শূন্য তাপমাত্রার কনসেপ্ট অ্যাকচুয়ালি আসছে চার্লসের গ্যাসের সূত্র থেকে। আমাদের স্যাররা যারা ক্লাস নিচ্ছেন বর্তমান বাংলাদেশে, ম্যাক্সিমামই তাদের যেহেতু ইন্টারমিডিয়েট বা অ্যাডমিশন পড়ানোর কোনো সেই রকম দক্ষতা ছিল না কখনো, তারা আন্দাজে বলে মুখস্থ করিও। কিন্তু বিষয়টা এরকম নয় ভাই আমার, একটু বুঝে নিলেই বিষয়টা সহজ হয়ে যায়। তো এই যে পরম শূন্য তাপমাত্রা কনসেপ্টটা প্রথমে আসলো কোথায় থেকে? চার্লসের গ্যাসের সূত্র থেকে। চার্লস নামক একজন ভদ্রলোক, চার্লসের গ্যাস সূত্র থেকে, চার্লসের গ্যাস সূত্র থেকে, চার্লসের গ্যাস সূত্র থেকে পরম সূত্র তাপমাত্রা কনসেপ্টটা আসলো কোথায় থেকে? চার্লসের গ্যাস সূত্র থেকে। তিনি বলেছিলেন গ্যাসের আয়তন তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ আপনি তাপমাত্রা যত বাড়াবেন আয়তন তত এক্সপান্ড করবে। আবারও বলছি, তিনি বলেছিলেন গ্যাসের আয়তন তাপমাত্রার অ্যাপ্লাইং যে তাপমাত্রা তার সমানুপাতিক, অর্থাৎ তাপমাত্রা আপনি যত বাড়াবেন গ্যাসের আয়তন তত বাড়বে। এক্স্যাক্টলি সেখান থেকে একটা টার্ম আসলো যে পরম শূন্য তাপমাত্রা কোনটি। পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞাটা আগে একটু শিখে নেই। পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞাটা একটু শিখে নেই, তাহলে আমরা এটা ডিটারমাইন করতে পারবো, সহজ লাগবে। একটু বলে দেই সবাই, যে তাপমাত্রায় আরেকবার, যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন, কোনো গ্যাসের, যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন, যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়। আই রিপিট, তাত্ত্বিকভাবে শূন্য হয়। আই রিপিট, তাত্ত্বিকভাবে শূন্য হয়। তাত্ত্বিকভাবে শূন্য হয়, ওই তাপমাত্রাকেই বলে হচ্ছে পরম তাপমাত্রা বা পরম শূন্য তাপমাত্রা। ওই তাপমাত্রাকে বলে পরম শূন্য তাপমাত্রা। তাহলে দ্য টেম্পারেচার অ্যাট হুইচ দ্য ভলিউম অফ এ গ্যাস ইজ থিওরিটিক্যালি জিরো। তাত্ত্বিকভাবে শূন্য হবে, বিকজ অফ তাপমাত্রা নামাইতে 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 আপনি যদি একদম নিচের দিকে চলে আসেন, কোনো গ্যাস তার আয়তন হারানোর পূর্বেই তরলে কনভার্ট হয়ে যায়। দ্যাট ইজ ওয়াই বাস্তবিক পক্ষে কোনো গ্যাসের আয়তন শূন্য করা পসিবল হয় না।
কিন্তু সূত্রের সাহায্যে সেটাকে জিরো করা যায়। এই জন্য আমরা শিখব কি, কোনো গ্যাসের আয়তন নর্মালি নেগলেক্ট করা যায় না, নর্মালি শূন্য করা যায় না, কিন্তু কমাইতে 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 এমন একটা টেম্পারেচারে নেওয়া যায় সূত্রের মাধ্যমে শূন্য করে প্রমাণ করা যায়। দ্যাট ইজ ওয়াই উই কল ইট থিওরিটিক্যালি জিরো করা যাবে, বাস্তবিক পক্ষে জিরো করা যাবে না, এবং সেই টেম্পারেচারকে বলবো আমরা 0 ডিগ্রি কেলভিন। 0 ডিগ্রি কেলভিন বা -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এই তাপমাত্রা পর্যন্ত আপনি যদি যান, আপনি 500 থেকে নিচে নামতে 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 যদি -273 ডিগ্রি সেন্টিগ্রেডে যান, তখন চার্লসের সূত্র অনুযায়ী ওই গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য করা যাবে। বাট ইট ইজ নট পসিবল ইন প্র্যাকটিক্যাল কেস। প্র্যাকটিক্যাল কেসে এটা পসিবল হবে না। এইটা হচ্ছে নোট ডাউন করার মতো একটা কথা। আমাদের যত বইপত্র আছে বাজার ঘাটে, বাজারের সব বইতে লেখা আছে যে তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়। না ভাই, না ভাই, দিস ইজ অ্যাবসলিউটলি রং। যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়, কারণ তাপমাত্রা কমাইতে কমাইতে আপনি যদি -273 আসেন, এই তাপমাত্রায় আসার বহু পূর্বেই গ্যাস তরলে কনভার্ট হয়ে যাবে। আর তরল হলেও তার নিজস্ব একটা আয়তন থাকে। দ্যাট ইজ ওয়াই কোনো গ্যাসকে পরমশূন্য তাপমাত্রায় নিলে আপনি সূত্রের সাহায্যে শূন্য প্রমাণ করতে পারবেন তার আয়তন, বাট প্র্যাকটিক্যালি এটা সম্ভব হবে না। কারণ কোনো গ্যাসের তাপমাত্রা কমাইতে 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 যদি -273 আসেন না কেন, এই তাপমাত্রায় আসাই পূর্বেই সেই গ্যাসের সেই গ্যাস তরলে কনভার্ট হয়ে যাবে। তার তরলে কনভার্ট হলেও সেই গ্যাসের একটা নির্দিষ্ট কি হবে, তরল পদার্থের একটা নির্দিষ্ট আয়তন থাকবে যে পাত্রে রাখবেন। কেমন? তাহলে পরম শূন্য তাপমাত্রা বলবো কি, যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে দ্য টেম্পারেচার অ্যাট হুইচ দ্য ভলিউম অফ এ গ্যাস ক্যান বি জিরো অ্যাট থিওরিটিক্যালি কনসেপ্ট, তাকে বলবো আমরা হচ্ছে অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার, অ্যান্ড দ্যাট ইজ 0 ডিগ্রি ক্যালভিন হুইচ ইজ ইকুয়াল টু -273 ডিগ্রি সেন্টিগ্রেড। সবাই বলি বুঝেছি কিনা? হ্যাঁ শফিক তুহিন, থ্যাংক ইউ সো মাচ। শফিক তুহিন, ওয়ালাইকুম আসসালাম। প্রত্যেকে বলি বুঝেছি কিনা, এইটা বুঝেছি কিনা। আমি এর আগেও বলেছি, যারা বিজ্ঞানের ক্লাস করতে ইচ্ছুক, যারা একটু সহজে বিজ্ঞান পড়তে ইচ্ছুক, ক্লাসগুলো দেখুন মনোযোগ দিয়ে, একটু নোট ডাউন করেন। আই ক্যান গ্যারান্টি যে এই রকম ক্লাস আপনি স্বাভাবিকভাবে কোচিং সেন্টারগুলোতে নর্মাল কোনো ভাইয়ার কাছে পাবেন না। কারণ আমাদের বস্তি পাড়ার মতো একটা অবস্থা তৈরি করে রাখছেন টিচাররা যে বিজ্ঞান পড়া লাগে না, বিজ্ঞান এমনিতেই হয়। হ্যাঁ, দিস ইজ অ্যাবসলিউটলি রং কনসেপ্ট। সবাই একটু শেয়ার করে দিব, প্রত্যেকের জন্য এই কথাটা বলে দিতে চাই, একটু শেয়ার করে দিব। হ্যাঁ, এই যে শফিক তুহিন অনেকগুলো শেয়ার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকের কাছে ছোট্ট একটা আবদার, একজন ভাই হিসাবে, একজন শিক্ষক হিসেবে, ক্লাসটা যেহেতু একদম ফ্রি ফ্রি নেওয়া হয়, আপনি জয়েন করার সাথে সাথে ক্লাসটা একটু শেয়ার করে দিবেন, একটু বন্ধুদের মেনশন করে দিবেন। দিস ইজ ইয়োর কী বলো পার্সোনাল রেসপন্সিবিলিটি। এটা জটিল কোনো কাজ নয়, এইটুকু এক্সপেকটেশন আমরা করতেই পারি। হ্যাঁ চলেন, পরের প্রশ্নটা বলেন। এই প্রশ্নের উত্তর কি হওয়া উচিত? আদর্শ ভোল্টেজ উৎসের অভ্যন্তরীণ রোধ কত? আদর্শ ভোল্টেজ উৎসের অভ্যন্তরীণ রোধ কত? নাসরিন কবির, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। সবাই এই প্রশ্নের উত্তর কত হচ্ছে? আদর্শ ভোল্টেজ উৎসের অভ্যন্তরীণ রোধ কত? আমরা দেখতে চাই কে কে পারে। হ্যাঁ দেখতে চাই কে কে পারে, একটু সবাই বলে দিতে চাই আদর্শ ভোল্টেজ উৎসের অভ্যন্তরীণ রোধ কত। আজকের যে বিজ্ঞানের প্রশ্নগুলো, দিজ আর টেকেন ফ্রম প্রিভিয়াস বিসিএস কোয়েশ্চেন। প্রত্যেকটা কোয়েশ্চেনই প্রিভিয়াস কোনো বিসিএস কোয়েশ্চেন থেকে নেওয়া হয়েছে, সো দ্যাট দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাই এই প্রশ্নটার উত্তর দেয় তো দেখি, আদর্শ ভোল্টেজ উৎসের অভ্যন্তরীণ রোধ কত, কে কে পারি, একটু উত্তর করি তো সবাই, দেখতে চাই, শুনতে চাই। হ্যাঁ নওশিন রাহা বলেছে 0, এক্সিলেন্ট। 0, হ্যাঁ 0। এখন কথা হচ্ছে অভ্যন্তরীণ রোধ কি? কোনো পরিবাহী পদার্থের, আবারও বলছি, কোনো পরিবাহী পদার্থের মধ্য দিয়ে যখন ইলেকট্রন পাস করে আমরা বলি ইলেকট্রনের প্রবাহ মানেই বিদ্যুতের প্রবাহ।
আর পরিবাহীর একটা বা যে কোনো একটা পরিবাহকের ধর্ম আছে, এই যতটুকু বাধা প্রদান করে, এই বাধা প্রদানকারী এই বিদ্যুৎ পরিবহনে যে বাধা প্রদানকারী ধর্ম পরিবাহকের, সেই বাধা প্রদানকারী ধর্মটাকেই বলা হয় রোধ। অভ্যন্তরীণ রোধ যত কম হয় বিদ্যুৎ পরিবহন তত বেশি হয়, অভ্যন্তরীণ রোধ যত কম হয় বিদ্যুৎ পরিবহন তত বেশি হয়। হ্যাঁ, এই জন্য আদর্শ ভোল্টেজ উৎসের অভ্যন্তরীণ রোধ শূন্য হবে, কেননা আদর্শ যখন কনসিডার করছেন তার বিদ্যুৎ পরিবহন ক্ষমতা সব থেকে বেশি হওয়া লাগবে। দ্যাট ইজ ওয়াই, যেহেতু রোধ মানে বাধাদানকারী ক্ষমতা, কিসের বাধাদান করার ক্ষমতা? ইলেকট্রন পরিবহন তথা বিদ্যুৎ পরিবহনের বাধাদানকারী ক্ষমতা। দ্যাট ইজ ওয়াই আদর্শ ভোল্টেজ যদি হইতে হয় তার বাধাদানকারী ক্ষমতা কম হইতে হবে, এই জন্য আদর্শ ভোল্টেজ উৎসের অভ্যন্তরীণ রোধ হয় শূন্য। বুঝাতে পেরেছি কি না সবাই? হ্যাঁ, রোধ মানে বাধা। এক্সিলেন্ট ওয়াহিদ হাসান, হ্যাঁ সাবাস, সবাই একটু কমেন্ট করে দেব। এটা বোঝাতে পেরেছি কিনা সবাই? একটু একসাথে এই প্রশ্নটার উত্তর কি হওয়া উচিত? খুলে রাখা। হ্যাঁ, এই প্রশ্নটার উত্তর কি হবে বলেন? এই প্রশ্নটার উত্তর কি হবে বলেন সবাই? এই প্রশ্নটার উত্তর কি হওয়া উচিত? সুপরিবাহী পদার্থের ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের অবস্থা কি হবে? এটা হবে কন্ডাকশন। এটাও হচ্ছে আমাদের বিসিএস এর একটা প্রশ্ন। সুপরিবাহী পদার্থের ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড কেমন হবে? সুপরিবাহী পদার্থের ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের অবস্থা কেমন হবে? একটু দেখি এইটা কে কে পারে। এইটা অনেক সুন্দর ব্যাখ্যা আছে, আমরা দেখতে চাইব, আমরা শুনতে চাইব। বলেন, সুপরিবাহী পদার্থের ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে কি কোন ঘটনাটা ঘটবে? আলাদা থাকবে, ওভারল্যাপ হবে, অনেক দূরে যাবে? কোনোটাই নয়, আমরা দেখতে চাই। ওভারল্যাপ থাকে, শফিক তুহিন, ওভারল্যাপ থাকে। হ্যাঁ, ওভারল্যাপ যে থাকে এটা কি বুঝে বললাম? বুঝে বললাম না মুখস্থ করেছি? এইটা জানতে চাই। বুঝে বললাম না মুখস্থ করেছি? বুঝে বললাম না মুখস্থ করেছি? চলেন এইটার একটা ব্যাখ্যা দিব আজকে, সুপার ব্যাখ্যা। সবাই এটার একটা দারুণ ব্যাখ্যা দিব আজকে। চলেন, সুপরিবাহী পদার্থের ক্ষেত্রে কি হয়, বুঝে বলেছি কি না আমি এইটা জানতে চাই। বুঝে বলেছি? ওভারল্যাপ থাকে। আচ্ছা, সুপরিবাহী পদার্থ কারা? সুপরিবাহী পদার্থ কারা? যারা বিদ্যুৎ পরিবহন করে। যারা কি করে? যারা বিদ্যুৎ পরিবহন করতে পারে। যারা বিদ্যুৎ পরিবহন করতে পারে। যারা বিদ্যুৎ পরিবহন করতে পারে। যেমন কি আছে? যেমন যেমন সুপরিবাহী পদার্থের মধ্যে আছে যেমন সোনা, রূপা, জিঙ্ক আছে, অ্যালুমিনিয়াম আছে, আরও অনেক কিছু আছে। তাহলে বিদ্যুৎ পরিবহন যারা করতে পারে তাদের নাম সুপরিবাহী পদার্থ, তাদের ইংরেজি হচ্ছে কন্ডাক্টার্স। ঠিক আছে? তো এখন প্রশ্ন হচ্ছে, এই যে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড, এটা কি আমরা যারা আর্টসে পড়ি, যারা কমার্সে পড়েছি, তারা কি এগুলো শিখেছি? শিখিনি। কিন্তু প্রশ্নটা আসছে কি না? প্রশ্নটা আসছে। তাহলে বাজারে যারা বলতেছে বিজ্ঞান এমনি এমনি পারা যায়, তারা যদি সঠিক হয় আমি ভুল, আর আমি সঠিক হলে তারা ভুল। এখন বিচারক হচ্ছে আপনারা। আপনাদের যারা বুঝাইতেছে মার্কেটের যে সমস্ত টিচার আছে যে বিজ্ঞান এমনি এমনি পারা যায়, এই ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড আর্টস কমার্সের স্টুডেন্টরা নর্মালি পারবে ভাই? আমার পারবে না। সুতরাং তাদেরকে শিখতে হবে, আমরা শেখাবো, কিন্তু ভুল মেসেজ দিব না যে বিজ্ঞান এমনি এমনি হয়। এমনি এমনি হয় না। বিজ্ঞানকে আরও সুন্দর করে পড়া যায়, আরও সহজে অনেকগুলো মার্কস তোলা যায়। চলেন শিখি একটু। তাহলে যারা বিদ্যুৎ পরিবহন করতে পারে তাদের নাম হচ্ছে সুপরিবাহী পদার্থ। আর সুপরিবাহী পদার্থের ব্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে ওভারল্যাপ থাকে। কারণ কি? এদের ভিতর যদি গ্যাপ বেশি থাকে, কন্ডাক্টর ব্যান্ড মানে যারা পরিবহন করবে, আর ভ্যালেন্স ব্যান্ড মানে ইলেকট্রনের সর্বশেষ লেয়ারের যে লেয়ার, ইলেকট্রনিক সর্বশেষ কক্ষপথের যে স্ট্রাকচার, এটাকে বলবো আমরা কি?
ভ্যালেন্স ব্যান্ড মানে যোজ্যতা স্তর, যদি আমরা নর্মালি বলি ভ্যালেন্স ব্যান্ড মানে হচ্ছে যদি যোজ্যতা স্তর হয় সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনিক কনফিগারেশন, আর নিচের স্তরে থাকবে কন্ডাক্টরস ব্যান্ড, অর্থাৎ যে মাধ্যম দিয়ে ইলেকট্রনগুলো পরিবাহিত হবে। এখন আপনি নিজেকে প্রশ্ন করেন যে ইফ দ্য ম্যাটেরিয়াল ইজ কন্ডাক্টর, যদি সৌপরিবাহী পদার্থ হয় তাকে বিদ্যুৎ পরিবহন করতে হবে কি না? ইয়েস, বিদ্যুৎ পরিবহন করতে হবে। বিদ্যুৎ পরিবহন যদি করতে হয় এই ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যদি দূরত্ব বেশি হয় তাহলে কি ইলেকট্রন পরিবহন সহজ হবে? সহজ হবে না। তাহলে কি করতে হবে? তাদের এই গ্যাপটা কমায় নিয়ে আসতে হবে। দ্যাট ইজ ওয়াই এই কন্ডাকশন ব্যান্ড আর এই যখন ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে ওভারল্যাপ তথা দূরত্ব সবচেয়ে কম থাকে, একে অপরের উপর ওভারল্যাপ করে যায়, তখন এক স্তরের মধ্য দিয়ে আর এক স্তরে ইলেকট্রনের প্রবাহ ইজিলি হয়। দ্যাট ইজ ওয়াই পরিবহন ক্ষমতা বেড়ে যায়। কথা বোঝা গেল? চলেন চিত্রের সাহায্যে জিনিসটা বুঝি। সহজে চিত্রের সাহায্যে আমরা জিনিসটা বুঝি। আপনাকে কেউ বুঝাই নাই, আপনাকে কেউ বুঝাই নাই এর আগে, আই ক্যান গ্যারান্টি আপনাকে এর আগে কেউ বোঝাই নাই এগুলো, এর আগে কেউ বোঝায়নি। একটু শিখে নিব। এইটা যদি ভ্যালেন্স ব্যান্ড হয়, 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 এর মধ্যে কিছু ইলেকট্রন আছে, এর মধ্যে কিছু ইলেকট্রন আছে ভাই আমার, এর মধ্যে কিছু ইলেকট্রন আছে ভাই আমার, এর মধ্যে কিছু ইলেকট্রন আছে। আর 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 এইটা যদি কন্ডাকশন ব্যান্ড হয়, কি ব্যান্ড হয় ভাই? কন্ডাকশন ব্যান্ড। কন্ডাকশন মানে যেটা পরিবহন ব্যান্ড করবে, কন্ডাকশন ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড, আবারও বলছি কন্ডাকশন ব্যান্ড হয়, তাইলে এইখানে ইলেকট্রন আরও বেশি আছে, এইখানে ইলেকট্রন আরও বেশি আছে, এইখানে ইলেকট্রন আরও বেশি আছে, এইখানে ইলেকট্রন আরও বেশি আছে। দেখেন এই যে আমার ভ্যালেন্স ব্যান্ড আর এই যে আমার কন্ডাকশন ব্যান্ড, এই দুইটা ব্যান্ডের মধ্যে কিন্তু গ্যাপ নাই, কোনো একটাই স্তর, গ্যাপ নাই, একটাই স্তর, অর্থাৎ ইলেকট্রন এই দুই ব্যান্ডের মধ্যে ইজিলি এক স্তর থেকে আর এক স্তরে যাইতে পারবে, পরিবহন হইতে পারবে। দ্যাট ইজ ওয়াই যারা সুপরিবাহী পদার্থ তারা ইজিলি ইলেকট্রন পরিবহন করতে পারে। তাহলে কথাটা বুঝছি যে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে ওভারল্যাপ তথা দূরত্ব সর্বনিম্ন যখন হবে, দুই স্তরের মধ্যে ইলেকট্রনের পরিবহন বেড়ে যাবে, তখন পদার্থটা বিদ্যুৎ পরিবহন তথা ইলেকট্রন পরিবহন করতে পারবে। এই জন্য বলা হয়েছে এই দুইজনের মধ্যে কোনো গ্যাপ নাই, এদের মধ্যে ওভারল্যাপ হবে। কি এটা কার মধ্যে? এটা কার মধ্যে? সুপরিবাহী। এটা কার মধ্যে ঘটলো? সুপরিবাহী। এখন আপনাকে যদি আমি একটু দেখাতে চাই যে যদি সেমি কন্ডাক্টর অর্ধপরিবাহী যারা আছে ভাই আমার, সেমি কন্ডাক্টর যদি অর্ধপরিবাহী আছে, সেমি কন্ডাক্টর যারা অর্ধপরিবাহী আছে ভাই আমার, তাদের ক্ষেত্রে কি হয় একটু দেখে নেই। সেমি কন্ডাক্টর যারা অর্ধপরিবাহী আছে, সেমি কন্ডাক্টর যারা অর্ধপরিবাহী আছে, দেখেন এই একটা স্তর, এই একটা স্তর, যদি যদি আমি এই স্তরের নাম দেই ভ্যালেন্স ব্যান্ড, এই স্তরের নাম দেই ভ্যালেন্স ব্যান্ড, যারা শিখতে চান চোখ রাখেন, আর এই স্তরের নাম দেই কন্ডাকশন ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড মানে পরিবহন ব্যান্ড। দেখেন এই দুই স্তরের মাঝে গ্যাপ আছে না নাই? এই দুই স্তরের মাঝে গ্যাপ আছে। গ্যাপ থাকার কারণে ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডের সাথে আগের মতো কিন্তু এক্সচেঞ্জ হতে পারে না। এইখানে গ্যাপ আছে, গ্যাপ, এইখানে গ্যাপ আছে। আর পরিবহন এটা হচ্ছে অর্ধপরিবাহী। একটু শিখে নেই, একটু শিখে নেই, বাজারে বিজ্ঞান এইভাবে কেউ শেখাবে না। এটা হচ্ছে অর্ধপরিবাহী। এদের এই দুই ব্যান্ডের মধ্যে দেখেন গ্যাপ আছে, গ্যাপ। whereas there is no gap between valence band and conduction band in case of conductors, অর্থাৎ যারা সুপরিবাহী তাদের এই দুইটা ব্যান্ডের মাঝে কোনো গ্যাপ নাই। এই গ্যাপ না থাকার দরুন কি হয়েছে? ইলেকট্রন এক স্তর থেকে অপর স্তরে, অপর স্তর থেকে নিচের স্তরে ইজিলি ওভারল্যাপ হইতে পারে। দ্যাট ইজ ওয়াই ইলেকট্রন যেহেতু পরিবাহিত হইতে পারে, তার মানে বিদ্যুৎ পরিবাহিত হইতে পারে, এই জন্য তাদের নাম হয়েছে সুপরিবাহী পদার্থ। whereas যারা অর্ধপরিবাহী পদার্থ, দেখেন এই ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে একটা বড় ধরনের গ্যাপ আছে। এই গ্যাপ থাকার দরুন, এই গ্যাপ থাকার দরুন ইলেকট্রন সহজে এক স্তর থেকে অন্য স্তরে কি হইতে পারে না? ওভারল্যাপ হইতে পারে না। আর ইলেকট্রন ওভারল্যাপ না করতে পারলে বিদ্যুৎ পরিবহনও অত ভালো হবে না। এই জন্য অর্ধপরিবাহী পদার্থের ইলেকট্রন পরিবহন ক্ষমতা কম হয়। আর যদি আপনি অন্তরক তথা ইনসুলেটরের কথা বলেন, আর একটা আছে দেখেন, অন্তরক তথা ইনসুলেটরের কথা বলেন, এইটা যদি একটা লেয়ার হয়, আবার এই জায়গায় একটা লেয়ার হবে। দেখেন এইখানে একটা লেয়ার হলে
আর একটা লেয়ার হইতেছে কত উপরে, এইটা হচ্ছে অন্তরক। অন্তরক অন্তরক যারা বিদ্যুৎ পরিবহন করবে না, কেন করবে না দেখেন, এদের ভিতর গ্যাপটা অনেক বেশি, এদের ভিতর গ্যাপটা অনেক বেশি, এদের ভিতর গ্যাপটা অনেক বেশি, এই দুইটা লেয়ারের মধ্যে গ্যাপটা অনেক বেশি। এই জন্য অন্তরক তথা ইনসুলেটর যারা, তাদের মধ্যে বিদ্যুৎ পরিবহন ক্ষমতা একবারেই কমে যায়, ইলেকট্রন পরিবহন ক্ষমতা একবারেই কমে যায়। দ্যাট ইজ ওয়াই এরা ইলেকট্রন পরিবহন করতে পারবে না, এরা বিদ্যুৎ পরিবহন করতে পারবে না। বুঝতে পেরেছি কিনা একটু জানাই, একটু সবাই যারা শিখতে চান থাকেন, যারা শিখতে চান। বিজ্ঞানে ওই রকম ভাবে বলতে পারবো না, নৌকার মধ্যে নায়ক নায়িকা গেল, নৌকাটা উল্টায় গেল, একজন আরেকজনকে জড়ায় ধরে কি করলো, এই গল্প বিজ্ঞানে দিতে পারবো না আমি। আপনাকে শেখার মন মানসিকতা নিয়ে থাকতে হবে। আমি বিশ্বাস করি আমার ক্লাস করলে বিজ্ঞান আপনার কাছে ইজি লাগতে বাধ্য। এবং এটাও বলি, আমার মতো ইনফরমেটিভ আরেকটা বিজ্ঞান ক্লাস এই বাংলাদেশে আপনি দেখাবেন। চলেন একটু বলেন এখন এইটা বুঝেছি কিনা। শেখার জন্য অল্প লোকই যথেষ্ট। যদি কেউ শিখতে চান থাকেন, শিখতে চান থাকেন। বুঝেছি, বুঝেছি, বুঝেছি। তাহলে আরেকবার শিখিয়ে দেয় কেন সুপরিবাহী পদার্থগুলো ইলেকট্রন পরিবহন করতে পারে। কারণ এদের এই কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে তেমন কোনো দূরত্ব থাকে না, এরা এক স্তর থেকে আর এক স্তরে ইলেকট্রন ইজিলি পাস করতে পারে, সো দ্যাট বিদ্যুৎ পরিবহন ইজি হয়। হোয়ারঅ্যাজ অর্ধপরিবাহী যারা, এই কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে দেখেন একটা গ্যাপ তৈরি হয় বড় ধরনের, এই জন্য ইলেকট্রন আগের মতো অত বেশি পরিবাহিত হতে পারে না। অত বেশি পরিবাহিত হতে পারে না মানে কি, তখন অত বেশি বিদ্যুৎ পরিবহনও সম্ভব হয় না, আংশিক সম্ভব হয়। এই জন্য এদের নাম হয়েছে অর্ধপরিবাহী। হোয়ারঅ্যাজ ইনসুলেটর বা অন্তরকের ক্ষেত্রে দেখেন এই কন্ডাকশন ব্যান্ড আর এই হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে গ্যাপটা অনেক বেড়ে গেছে। বেড়ে যাওয়ার দরুন কি হয়েছে, এক স্তর থেকে অপর স্তরের মধ্যে ইলেকট্রন পরিবহন একদম অসম্ভব হয়ে পড়েছে। এই জন্য তারা বিদ্যুৎ পরিবহন করতে পারবে না। আমার ধারণা পানি পানি হয়ে গেছে, বলেন ক্লিয়ার কিনা। একদম ক্লিয়ার কিনা বলেন। এইভাবে আগে কখনো ক্লিয়ার হয়েছেন, কোন প্ল্যাটফর্ম থেকে ক্লিয়ার হয়েছেন এইভাবে? এই প্রশ্নটা ওই তো আরো তো 2 বছর আগেকার বিসিএস এর, আমি তো কোনো প্ল্যাটফর্মে দেখলাম না যে এই ধরনের সুন্দর ব্যাখ্যা। একটু দেখে নেই, ক্লিয়ার হয়েছে সবাই? তারপর বলছে ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে। ফটোগ্রাফিক প্লেটটা কি ভাই? এটা একটা কাচের প্লেট, কাঁচ বা পাতলা প্লাস্টিক, কাঁচ বা পাতলা প্লাস্টিক নির্মিত, কাঁচ বা পাতলা প্লাস্টিক নির্মিত এই রকম একটা প্লেট, কাঁচ বা পাতলা প্লাস্টিক নির্মিত। এখানে জেলাটিন নামক বস্তুর আস্তরণ থাকে, জেলাটিন নামক বস্তুর আস্তরণ থাকে, জেলাটিন নামক বস্তুর আস্তরণ থাকে। এর মধ্যে আলোক সংবেদনশীল সিলভার ব্রোমাইডের একটা লেয়ার দেয়া থাকে। এর উপর যখন আলো যে পড়ে, তখন এই আলোক সংবেদনশীল সিলভার ব্রোমাইড ওই আলোটাকে রিসিভ করতে পারে। দ্যাট ইজ ওয়াই এইখানে একটা অস্পষ্ট ছবি উঠে, অস্পষ্ট ছবি ওঠে। পরবর্তীতে রাসায়নিকভাবে 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 সেখান থেকে স্পষ্ট ছবি পাওয়া যায়, সেখান থেকে স্পষ্ট ছবি পাওয়া যায়। এই ফটোগ্রাফিক প্লেট কখন ছিল? বর্তমান যুগে ক্যামেরাতে যে ফিল্ম ছিল, এই ফিল্ম যুগের আগের ঘটনা। ফটোগ্রাফিক প্লেট কখন ছিল ভাই আমার? ফিল্ম যুগের আগের ঘটনা। তখন এরকম ফিল্ম ছিল না, তখন কি করা হতো, এরকম একটা পাতলা কাঁচ বা প্লাস্টিকের একটা প্লেট নেওয়া হতো, তার উপরে জিলাটিনের মধ্যে, জিলাটিন নামক একটা রাসায়নিক পদার্থের মধ্যে সিলভার ব্রোমাইডের স্তর দিয়ে দেওয়া হতো। সিলভার ব্রোমাইডের কাজ কি এখানে স্যার? সিলভার ব্রোমাইড আলোক সংবেদনশীল, আলো রিসিভ করতে পারে। তখন এই আলো রিসিভ করতে পারে, এর উপর যে বস্তুর ছবি উঠে অস্পষ্ট ছবি দিতে পারতো, অস্পষ্ট ছবি উঠত। পরবর্তীভাবে রাসায়নিকভাবে গ্লেজ করে করে ছবিটাকে মসৃণ করা হইতো। বোঝা গেল কিনা? তাহলে কার পড়বে? সিলভার ব্রোমাইড। বোঝা গেল কিনা বলেন?
সবাই বলি বোঝা গেছে কিনা? সবাই বলি বোঝা গেল কিনা? একজন প্রশ্নবিক তুমি প্রশ্ন করেছে অর্ধপরিবাহের মধ্যে গ্যাপ কেন হয়। এর ব্যাখ্যা দিতে গেলে আপনার বন্ধু বান্ধব পাবলিক বলবে স্যার বিজ্ঞান পড়াইতেছে। আমরা আপাতত এইটুকু শিখে রাখি, কখনো যদি সুযোগ হয় টপিক ওয়াইজ পড়ানোর তখন ব্যাখ্যা দিব, কেমন? আপাতত আজকে এইটা নিয়ে সন্তুষ্ট থাকি। সিলভার ব্রোমাইড, তাহলে সিলভার ব্রোমাইডের কাজ কি? এই সিলভার ব্রোমাইড আলোক সেন্সিটিভ, আলো রিসিভ করতে পারে, আলোর উপর আলো যেহেতু রিসিভ করতে পারে, এর উপর যার বস্তু কণার ছবি পড়ে সেই ছবিটাকে সে ক্যাপচার করে অস্পষ্ট ছবি দেয়। পরবর্তীতে রাসায়নিকভাবে সেখান থেকে মোটামুটি স্পষ্ট ছবি পাওয়া যেত। এটা কখনকার ঘটনা? ফিল্ম আবিষ্কার হয়নি, ফিল্ম যুগের পূর্ববর্তী ঘটনা। বুঝতে পেরেছি কিনা সবাই? এই আপনাদের জনসংখ্যা কমে গেলে আমি কিন্তু নিজেই চলে যাব। হ্যাঁ, আমি নিজেই চলে যাব। এইরকম ইনফরমেটিভ ক্লাসের পরে যদি আপনাদের আগ্রহ না থাকে আমি নিজেই চলে যাব। হ্যাঁ, চলেন পরের প্রশ্ন। সাবানের আয়নিক গ্রুপ কোনটি? সাবানের আয়নিক গ্রুপ কোনটি বলে দেই। ওকে, সাবানের আয়নিক গ্রুপ কোনটি? তার আগে সাবান কাকে বলে? সাবান হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের, সাবান হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। সাবান সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। সাবান থেকে বারবার কোশ্চেন আসছে, সাবান থেকে বারবার কোশ্চেন আসছে, সাবান সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। সাবান হলো উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। সাবান হলো উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। এর সাধারণ সংকেত, সাবানের সাধারণ সংকেত RCOONA অথবা RCOO এইটা। তাহলে আপনি যদি এই আর এর জায়গায় স্টিয়ারেট গ্রুপ, আপনাদের বইতে আছে সাবানের সংকেত C17H35 COONA, এটাও হইতে পারে। আপনি যদি সোডিয়ামের জায়গায় পটাশিয়াম বসান তাহলে হবে C17H35 COO পটাশিয়াম। কেমন? এটাকে বলবো স্টিয়ারেট, সোডিয়াম স্টিয়ারেট। আমাদের বইপত্রে যদিও বলে এটা সাবানের সংকেত, বিষয়টা এরকম নয়, এইটা সাবানের সংকেত নয়, এটা সোডিয়ামের সাবানের সংকেত, এইটা পটাশিয়াম সাবানের সংকেত। অ্যাকচুয়ালি সাবানের সংকেত হচ্ছে RCOONA বা কে। এই আর এর ভ্যালুতে আপনি যদি স্টিয়ারেট গ্রুপ বসান স্টিয়ারেট হবে, অন্য কোনো গ্রুপ বসাইলে অন্যটা হবে। তাহলে এটার নাম কি হবে? সোডিয়াম স্টিয়ারেট। এটার নাম কি হবে? পটাশিয়াম স্টিয়ারেট। কারণ কি ভাই, আপনি এই জায়গায় সোডিয়াম নিয়েছেন, এই জায়গায় পটাশিয়াম নিয়েছেন, কারণ আপনি বলেছেন সোপ ইজ নাথিং বাট দ্য কম্পাউন্ড অফ হায়ার ফ্যাটি অ্যাসিড অফ সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম। সোডিয়াম এবং পটাশিয়ামের উচ্চতর ফ্যাটি অ্যাসিড লবণটাই হচ্ছে কে? সাবান। এই সাবানের সংকেত নর্মালি হচ্ছে যদি আসে RCOO সোডিয়াম অথবা RCOO পটাশিয়াম, দিস ইজ ওকে। আর যদি অ্যাবসলিউটলি এই দুইটার যে কোনো একটা থাকে সেটাও হবে, দুইটা থাকলে দুইটাই হবে। একটা সংকেত মুখস্থ করার দরকার নাই। আমাদের স্যাররা ছোটবেলা থেকে শেখাইছে এইটা সাবানের সংকেত না ভাই, এইটা সোডিয়াম সাবানের সংকেত। এই জায়গায় আপনি পটাশিয়াম নিলে এটা পটাশিয়াম সাবান হবে। দিস ইজ দ্য ইনফো। আমরা যেভাবে শিখেছি এই রকম হচ্ছে ভুয়া পদ্ধতিতে শিখেছি, এইটা হচ্ছে রিয়েল। হ্যাঁ বলেন এখন কি বলবো ভাই? আমার বলেছে আয়নিক গ্রুপ কোনটা। আয়নিক গ্রুপ সম্পর্কে যদি আপনাকে বলি, এই সাবানটা যখন আপনি পানিতে দিবেন, খুব ভালো করে খেয়াল করব, সাবানটা যখন পানিতে দিবেন এটা দুইটা গ্রুপে কনভার্ট হয়ে যাবে, যেমন একটু খেয়াল করে দেখব, এইটা যদি এইটা কিসে কনভার্ট হবে? এই যে RCOO, এইটা নেগেটিভ প্রান্ত
আর একটা হবে এইটা সোডিয়াম পজিটিভ প্রান্ত। এইটা যদি দিতেন কি হতো, এইটা যদি দিতেন কি হতো, আর COO নেগেটিভ প্রান্ত, আর এই হচ্ছে পটাশিয়াম পজিটিভ প্রান্ত। তাহলে এখন আপনিই বলেন এর আয়নিক ফর্ম কোনটা হবে? এই যে এইটা হচ্ছে আমাদের আয়নিক ফর্ম। অ্যাকচুয়ালি পরীক্ষায় যে প্রশ্নটা আসছে সেটাও ভুল ছিল, BCS এর প্রশ্ন, যদিও এই জায়গায় অবশ্যই একটা আর হবে। পরীক্ষার BCS পরীক্ষার প্রশ্নপত্রেও এখানে এই আরটা তারা মিস করেছেন। এই জায়গায় অবশ্যই একটা আর হবে, তবেই তার আয়নিক প্রান্তে এইটা হবে নেগেটিভ, এইটা হবে পজিটিভ। তো আমি যেহেতু BCS এর প্রশ্ন হুবহু নিয়েছি, অপশনে এইরকম ছিল, এইরকম নিয়েছি। বোঝা গেল ভাই আমার? সবাই বলি। পরেরটার নাম পটাশিয়াম স্টিয়ারেট। এই জায়গায় সোডিয়াম নিলে সোডিয়াম স্টিয়ারেট, এই জায়গায় যদি পটাশিয়াম নেন পটাশিয়াম স্টিয়ারেট। দুইটাই সাবানের সংকেত, কিন্তু ইন্টারেস্টিং বিষয়টা কি, নামের আগে লিজেন্ডারি, পিছনে তার বাটপারি। কিছু শিক্ষক আছে তারা সাবানের সংকেত এই একটা পড়তে বলে। না ভাই, সাবানের সংকেত একটা নয়। এই জায়গায় সোডিয়াম নিলে সোডিয়াম, এই জায়গায় পটাশিয়াম নিলে পটাশিয়াম স্টিয়ারেট। এইটা হচ্ছে সাবানের সংকেত, এইটা হচ্ছে সোডিয়াম এবং পটাশিয়াম সাবানের সংকেত। হোয়ারএজ নর্মালি যদি আপনাকে বলে এটাও হবে সাবানের সংকেত, আর CONA আর CO পটাশিয়াম। ক্লিয়ার? সবাই বলি ক্লিয়ার? ক্লিয়ার ভাই আমার? সবাই একটু বলবো ক্লিয়ার কি না। সাবান সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। ইয়েস, সাবান থেকে অনেকবার প্রশ্ন আসছে। ক্লিয়ার? চলেন সাবানের এইবার প্রস্তুতি পড়ব। সাবানের প্রস্তুতি, সাবানের প্রস্তুতিটা পরীক্ষায় প্রশ্ন আসে। সাবান প্রস্তুতিতে উপজাত হিসাবে কি পাওয়া যায়? পরীক্ষায় প্রশ্ন আসে সাবান প্রস্তুতিতে উপজাত হিসাবে কি পাওয়া যায়। সাবান প্রস্তুতিটা পড়েন, সাবান প্রস্তুতিটা চলেন একটু পড়ে নেই আমরা। সাবান প্রস্তুতিটা পড়ে নেই চলেন। সাবান প্রস্তুতিটা পড়ে নেই। এই যে যেহেতু লবণ বানাইতে হবে, ক্ষারের সাথে বিক্রিয়া দিতে হবে, ক্ষারের সাথে বিক্রিয়া দিতে হবে। খেয়াল করি আর একবার বলছি, খেয়াল করি, আমাদের এইটা কিন্তু সেই নেগেটিভ প্রান্ত। আবারও বলছি, আমাদের এইটা কিন্তু সেই নেগেটিভ প্রান্ত, আর এইগুলো সেই পজিটিভ প্রান্ত। তাহলে আমাদের কি ঘটনা ঘটবে ভাই আমার? কি ঘটনা ঘটবে? এই যে পজিটিভ প্রান্ত আছে, এই পজিটিভ প্রান্ত তিনটার সাথে এই তিনটা নেগেটিভ প্রান্ত অ্যাড হয়ে যাবে। তাহলে কি হবে স্যার আমার? আপনি যদি ডিরেক্টলি লেখেন, আপনি যদি এভাবে সাজিয়ে লেখেন তাহলে হবে COONA, তারপরে কি হবে স্যার? COONA, তারপরে কি হবে স্যার? COONA। এইটা হবে। অথবা আপনাদের গাইড বইগুলোতে যেভাবে দিয়ে রাখছে তারা, এই যে তিনটাকে একসাথে লিখছে CROONA, এভাবেও লিখতে পারবেন। এইটা হচ্ছে আমাদের সাবান, এইটা হচ্ছে আমাদের সাবান, এইটা হচ্ছে সাবান। আর এই যে তিনটা ভদ্রলোক, এই যে তিনটা ভদ্রলোক, এদের সাথে এই যে তিনটা OH মূলক ছিল, এরা তৈরি করে ফেলবে কি স্যার? এরা তৈরি করে ফেলবে গ্লিসারল, এরা তৈরি করে ফেলবে গ্লিসারল। গ্লিসারল যা গ্লিসারিনও তাই, গ্লিসারল যা গ্লিসারিনও তাই, গ্লিসারল যা গ্লিসারিনও তাই, গ্লিসারল যা গ্লিসারিনও তাই, গ্লিসারল যা গ্লিসারিনও তাই। দেখেন এই যে এইটা হচ্ছে আমার ফ্যাটি অ্যাসিড, উচ্চতর ফ্যাটি অ্যাসিড, এইটা হচ্ছে সোডিয়াম ক্ষার, আর এইখানে হলো আমার সোডিয়ামের সেই লবণ। এখন এইখানে যদি আপনি এই আর এর জায়গায় C17 H35 নেন তাহলে হবে সোডিয়াম স্টিয়ারেট। আর যদি এই জায়গায় আপনি পটাশিয়াম নেন বা এই জায়গায় পটাশিয়াম হাইড্রোক্সাইড নেন তাহলে হবে পটাশিয়াম স্টিয়ারেট। কেমন? আর আমাদের এইটা কিন্তু ফিক্সড। সাবান বা স্যাপনিফিকেশন প্রক্রিয়ায় উপজাত হিসাবে যেটা পাওয়া যায় সেটার নাম হচ্ছে গ্লিসারল। সাবান বা স্যাপনিফিকেশন প্রক্রিয়ায় উপজাত হিসাবে তথা বাই প্রোডাক্ট হিসাবে, অ্যাডিশনাল হিসাবে যেটা পাওয়া যায় সেটার নাম গ্লিসারল। বুঝেছি কিনা সবাই বলি? আই গেস বুঝেছি। এখন সাবান নরমালি একটু বিস্তারিত পড়তে হবে। এটা আমি আবারও বলেছি, সাবান থেকে প্রচুর প্রশ্ন হয়। সাবান নরমালি দুই ধরনের হয়,
একটা হচ্ছে সোডিয়াম সাবান, একটা হচ্ছে সোডিয়াম সাবান যেটাকে বলি সোডিয়াম স্টিয়ারেট, আর একটা হচ্ছে পটাশিয়াম সাবান যেটাকে বলি আমরা পটাশিয়াম স্টিয়ারেট। এদের কিছু বৈশিষ্ট্য আছে। সোডিয়াম স্টিয়ারেট এদের কিছু বৈশিষ্ট্য, এরা কম দ্রবণীয়, এরা কম দ্রবণীয়, এরা কম দ্রবণীয়, এই জন্য এদেরকে কাপড় কাচায় ব্যবহৃত করা হয়, কাপড় কাচায় ব্যবহৃত হয়, কাপড় কাচায় ব্যবহৃত হয়। হোয়ারএজ পটাশিয়াম হচ্ছে বেশি দ্রবণীয়, পটাশিয়াম হচ্ছে বেশি দ্রবণীয়, পটাশিয়ামের লবণ হচ্ছে বেশি দ্রবণীয়, এই জন্য এরা শ্যাম্পু এবং শেভিং ক্রিমে ব্যবহৃত হয়। এটাও পরীক্ষায় আসছে, শ্যাম্পু এবং শেভিং ক্রিমে কারা ব্যবহৃত হয়, শ্যাম্পু এবং শেভিং ক্রিমে কারা ব্যবহৃত হয়। খুব সুন্দর দুইটা তথ্য, দেখে নেই, একটু দেখে নেই ভাই আমার। সাবান নর্মালি দুই ধরনের হয়, ওই মূলকে যদি সোডিয়াম নেন সোডিয়াম স্টিয়ারেট, মূলকে যদি পটাশিয়াম নেন পটাশিয়াম স্টিয়ারেট, দুইটা ধর্ম আছে সোডিয়ামের। সোডিয়ামের সাবানগুলো হয় হচ্ছে কম দ্রবণীয়, এই জন্য এদেরকে কাপড় খাসায় ব্যবহৃত করা হয়, যাতে করে অল্প পরিমাণ দ্রবীয় তেলের সমস্যা নাই, ঘষা দিয়ে যেন বেশি চলে না যায়। এটা একটা ইকোনমিক্যালি সেভ হয়। যদি ঘষতে গিয়ে বেশি পরিমাণ কেটে যেত তাহলে কিন্তু একটা সাবান 2-4 বার রাফ করলেই এটা শেষ হয়ে যেত। এই জন্য সাবান যেটা কম দ্রবণীয় সেটা হচ্ছে সোডিয়ামের সাবান। দ্যাট ইজ ওয়াই এদেরকে শুধুমাত্র কাপড় খাঁচায় ব্যবহার করা হয়। আর যেখানে ফোম লাগে, যেখানে ফেনা তৈরি করা বেশি লাগে, যেমন এই যে শ্যাম্পু শেভিং ক্রিম, এখানে দ্রবণীয়তা বেশি প্রয়োজন হয়, এই জন্য পটাশিয়ামের সাবান এই জায়গায় ব্যবহার করা হয়। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লু ফর দ্য নেক্সট আপকামিং এক্সাম। নেক্সট আরেকটু পড়বো সাবান নিয়ে, কারণ আমাদের এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসে। এখান থেকে আরেকটু পড়বো, সেটা হচ্ছে সাবানের ব্যবহার। সেটা হচ্ছে কি ভাই, সাবানের ব্যবহার। ব্যবহার হয় দুইভাবে, ভালো করে পড়বো, খুব ভালো করে বুঝে বুঝে পড়বো। একটা হচ্ছে মৃদু পানিতে, মৃদু পানিতে কোন ধরনের সাবান, আর অথবা 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 যদি খড় পানি থাকে, খড় পানি মানে যাদের মধ্যে মৃৎক্ষার ধাতু আছে, যেমন যাদের মধ্যে ক্যালসিয়াম, খড় পানিতে কাদের লবণ মিশ্রিত থাকে, ক্যালসিয়ামের লবণ মিশ্রিত থাকে, ক্যালসিয়াম। খড় পানিতে কারা থাকে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম। খড় পানিতে কারা থাকে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম। খড় পানিতে কারা থাকে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম। এই জন্য এরা অনেকটা অদ্রবণীয় হয়ে যায়, সাবানের সাথে বিক্রিয়ায় এরা অনেকটা অদ্রবণীয় হয়ে যায়। এই জন্য খড় পানিতে আমরা ব্যবহার করব ডিটারজেন্ট, খড় পানিতে ব্যবহার করব কি ভাই, ডিটারজেন্ট। হোয়ারএজ মৃদু পানিতে ব্যবহার করব নর্মাল সাবান। এইটা পরীক্ষায় আসে, এইটা পরীক্ষায় আসে যে খড় পানিতে কেমন সাবান, সাবান ভালো না ডিটারজেন্ট ভালো, আর নর্মাল পানিতে কোনটা। মৃদু পানিতে নর্মাল সাবান ব্যবহার করলেই হবে, কারণ এখানে অন্য কোনো ইস্যু নাই। হোয়ারএজ খড় পানি, যেটা খড় কেন হয়েছে, ওর ভিতর ক্ষারকত্ব পদার্থ বেশি, যেমন ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের লবণ দ্রবীত থাকে কোথায়, খড় পানিতে। এই জন্য সাবান এখানে আসলে বিক্রিয়া করে অদ্রবণীয় ফেনা তৈরি করে ফেলে, ঠিকমতো দ্রবীভূত হতে চায় না। এই জন্য খড় পানি যেটা, যেখানে আমাদের ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের প্রেজেন্স বেশি, ওই জায়গায় ডিটারজেন্ট ব্যবহার করতে হবে, তাহলে বেশি পরিষ্কার হবে। আই গেস বুঝাতে পেরেছি, সবাই বলবো বুঝেছি এইটুকু। সাবান নিয়ে অনেক কথা বললাম, একটু বলে দেব বুঝেছি এইটুকু। রানা আহমেদ বলছে অসাধারণ ক্লাস, হ্যাঁ অসাধারণ ক্লাস, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। বাংলায় তো মুখে বলতেছি ভাই আমার, আর সংকেতটা ফ্রি, বাংলায় মুখে বলতেছি, সংকেতটা ফ্রি। কেমন সংকেত দিয়েও প্রশ্ন আসছে, নিচের কোনটি সাবানের সংকেত, তখন কি বলতে পারবেন স্যার আমি এটা পড়িনি, স্যার এটা আমি জানিনি, স্যার আমি তো আর্টসে ছিলাম, এইটা কি বলতে পারবেন? এটা তো বলতে পারবেন না। দ্যাট ইজ ওয়াই আমি সংকেতও লিখে দিচ্ছি, মুখেও বলতেছি। ঠিক আছে ভাই, কষ্ট না নেই। অনেক সুন্দর ক্লাস, ইয়েস অনেক সুন্দর ক্লাস, এই জন্য আপনাদের উপস্থিতি কম। বলেন এইটার আপনারা অ্যান্সার দেন, এইটার আনসার কি হবে, একটু আনসার দেন তো সবাই, এইটার আনসার কি হবে?
মৃদু পানি হচ্ছে সেই প্রাণী যেখানে কোনো ক্ষারকীয় ধর্ম বেশি নাই। ক্ষারকীয় পদার্থ যেখানে কম থাকে সেটা মৃদু পানি, আর ক্ষারকীয় পদার্থ যে পানিতে বেশি থাকে সেটা হচ্ছে ক্ষার পানি। কেমন? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো ক্ষারকীয় জাতীয় পদার্থ, ক্ষারক তৈরিতে সাহায্য করে, এগুলো ধাতব। কেমন? এগুলো আস্তে আস্তে শিখবেন, ক্লাসগুলো দেখতে থাকুন। এটার আনসার কি হবে একটু বলে দেই। এটার আনসার কি হবে একটু বলে দেই। কোন জোড়াটি বেমানান? যক্ষার জীবাণু তৈরি করেছে রবার্ট কচ, এইটা। তারপরে বলেছে হোমিওপ্যাথির আবিষ্কারক হানিম্যান। তারপরে বলেছে ব্যাকটেরিয়া রবার্ট হুক বা হুম, যাই হোক। অ্যানাটমি ভ্যাসলিয়াস। বলেন কোনটা সঠিক, বলেন কোনটা সঠিক আর কোনটা বেঠিক। সবারটা দেখতে চায়। জানি না, সুমি আক্তার বলছে জানি না। কেন জানেন না? এটা তো মুখস্থ পড়ে, এটা তো জানার কথা ছিল। বেমানান হচ্ছে এইখানে এইটা, এইটা হচ্ছে বেমানান বিকজ অফ যখন ব্যাকটেরিয়া আবিষ্কার হয়, ভালো করে বুঝে নেই, যখন ব্যাকটেরিয়া আবিষ্কার হয়, ব্যাকটেরিয়াকে বলে হচ্ছে মাইক্রোব, মাইক্রোব মাইক্রোব বা মাইক্রোব বা অণুজীব। ব্যাকটেরিয়াকে বলে মাইক্রোব বা অণুজীব। মাইক্রোব কেন বলা হলো? যাদেরকে মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না, যাদেরকে মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না, মাইক্রোস্কোপ ছাড়া যাদেরকে দেখা যায় না তাদের নাম মাইক্রোব। অর্থাৎ এরা অতি ক্ষুদ্রাতির, অতি ক্ষুদ্রাতির, অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়। দ্যাট ইজ ওয়াই উইদাউট মাইক্রোস্কোপ তাদেরকে আমরা দেখতে পারি না। এই মাইক্রোস্কোপ আবিষ্কারের মাধ্যমে ব্যাকটেরিয়া শনাক্তকরণ সম্ভব করেছিলেন অ্যান্টনি ভ্যান লিউয়েন হুক। অ্যান্টনি ভ্যান লিউয়েন হুক, 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 অ্যান্টনি ভ্যান লিউয়েন হুক। এই যে ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিল কি দিয়ে? যখন মাইক্রোস্কোপ আবিষ্কার হয়ে গেল তখন ব্যাকটেরিয়া ভাইরাস শনাক্ত করা পসিবল হলো। এই যে ব্যাকটেরিয়া মাইক্রোস্কোপ আবিষ্কারে অ্যান্টনি ভ্যান লিউয়েন হুক যেহেতু অবদান রাখছিলেন, আলটিমেটলি এটা দ্বারাই ব্যাকটেরিয়া শনাক্তকরণ করা হলো। তখন বলা হলো ব্যাকটেরিয়ার আবিষ্কার অ্যান্টনি ভ্যান লিউয়েন হুক। বুঝেছি সবাই? সবাই? হ্যাঁ, শফিক তুহিন, থ্যাংক ইউ। আমার ক্লাস বুঝলে, আমার ক্লাস করলে আপনি এমনিই সব পেরে যাবেন। যারা বলতেছেন স্যার আগে কখনোই বিজ্ঞান পড়িনি, কিছুই বুঝিনি, নো টেনশন, আই এম হিয়ার, নো ফিয়ার। আপনি আমার ক্লাসগুলো দেখতে থাকুন, নোট করতে থাকুন, ডে বাই ডে আপনি বুঝে যাবেন, একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবেন। এর জন্য বিজ্ঞানে পড়াটা নেসেসারি না, আমার ক্লাস করাটা জরুরি। কেমন? চলেন আজকের দিনের শেষ, আজকের দিনের শেষ প্রশ্ন। চলেন ধূপধাপ জব্বারের বাপ, আজকের দিনের শেষ প্রশ্ন বলে ফেলি সবাই, দেখি কে কেমন পারে। রানা হামিদ, এগুলো ঠিক না। এনজাইম, অ্যান্টিবডি, হরমোনের মৌলিক উপাদান, অর্থাৎ এই তিনজনের মধ্যেই কোন উপাদানটা কমন আছে একটু বলে দেই সবাই। ইয়েস, ক্লাস করলেই কিছু শিখবো, না করলেই শিখবো না বা হারাবো। এক্সিলেন্ট কথা। ক্লাস করলেই কিছু শিখবো, চলে গেলেই হারাবো। এক্সিলেন্ট কথা ফ্রম মাই রেসপেক্টিভ শাকিল স্যার। কেমন? সবাই বলি এনজাইম, অ্যান্টিবডি এবং হরমোনের মৌলিক উপাদান কি? বলি তো সবাই, দেখি পারি কিনা। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, সব মনে থাকবে এখন থেকে, সব মনে থাকবে। ক্লাসগুলো করতে থাকুন, নিজে একটু বুঝতে থাকুন, আমার যে কথাগুলো বলি একটু মনে রাখার ট্রাই করুন, আস্তে আস্তে থাকবে, এটা একদিনের বিষয় নয়। এনজাইম, অ্যান্টিবডি, হরমোন প্রত্যেকেরই হচ্ছে মৌলিক উপাদান হচ্ছে প্রোটিন। আবারও বলে দেই, এনজাইম,
এনজাইম, অল এনজাইমস আর প্রোটিন। একটু বলে দেই, অল এনজাইমস, অল এনজাইমস আর প্রোটিন, all enzymes are protein, but all protein are not enzyme। অর্থাৎ এই লাইনটার অর্থ পৃথিবীতে যত এনজাইম আছে সবাই প্রোটিন পদার্থ দিয়ে তৈরি হবে কোনো না কোনোভাবে, বাট দুনিয়ার সকল প্রোটিনই এনজাইম হবে না। কেমন? all enzymes are protein but all protein are not enzymes। খুব সিম্পল একটা লাইন লিখলাম, এখান থেকে আপনি হাজার হাজার প্রশ্নের উত্তর দিতে পারবেন। হ্যাঁ, নামের আগে লিজেন্ডারি, পিছনে তার বাটপারি, এই ধরনের টিচার আমি না। আমাদের নামের আগে লিজেন্ডারি দরকার নাই। বোঝা গেল? ইনফরমেশন জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, আর নিজের মাথা খাটিয়ে কোথায় কোর্স কিনবো আর কোনভাবে গা ভাসাবো এটাও বুঝতে হবে। বাংলাদেশে চলছে কেউ তার কোনো প্রিভিয়াস ট্র্যাক নাই, কিছু নাই, লিখে দেয় 20 বছর ধরে পড়াইতেছেন লিজেন্ডারি। এ বেটা, যে লিজেন্ডারি তার জন্য কি পাবলিসিটি দরকার হয়? লিওনেল মেসির পাবলিসিটি দরকার হয়? ক্রিস্টিয়ানো রোনাল্ডোর লিজেন্ড বলার দরকার হয়? এদের তো লিজেন্ড বলার দরকার হয় না। একটা প্ল্যাটফর্মে হুটহাট কেউ জীবনে যে পড়াই নাই তার নামের সাথে লিখে দেয় লিজেন্ডারি শিক্ষক, আর আপনারা যায় পিছ দৌড়ান। দোজ হু আর লিজেন্ড তাদের এমনিই চেনে মানুষ, তাদের জন্য নামের আগে লিজেন্ডারি লাগানোর দরকার নাই। এই জন্য আমি নাম দিয়েছি নামের আগে লিজেন্ডারি, পিছনে তার বাটপারি। সুতরাং দেখেন, অল এনজাইমস আর প্রোটিন, এনজাইম হইতে হলে প্রোটিন দিয়েই তাকে গঠিত হইতে হবে, বাট পৃথিবীর সকল প্রোটিন এনজাইম হবে না। যেমন জাইমেজ একটা এনজাইম, প্রোটিয়েজ একটা এনজাইম। এনজাইম চিনবেন কেমনে? নামের শেষে এস থাকবে। এনজাইম চিনবেন কেমনে? পৃথিবীর সমস্ত এনজাইমের শেষেই এস থাকবে। কেমন? এইগুলো হচ্ছে সহজ ট্রিক্স। জাইমেজ, লাইপেজ, এগুলো হচ্ছে এনজাইম, সমস্যা নাই। অ্যান্টিবডি কি জিনিস? অ্যান্টিবডি হচ্ছে, অ্যান্টিবডিও প্রোটিন দ্বারা তৈরি। অ্যান্টিবডিও কি দ্বারা তৈরি? প্রোটিন দ্বারা তৈরি। কে তৈরি করে? অ্যান্টিবডি তৈরি করে প্লাজমা সেল। অ্যান্টিবডি তৈরি করে প্লাজমা সেল। প্লাজমা সেলটা আবার কে দেয়? ইমিউন সিস্টেম, বডির ইমিউন সিস্টেম। বডির ইমিউন সিস্টেম, ইমিউন সিস্টেম মানে প্রতিরক্ষাতন্ত্র। প্রতিরক্ষাতন্ত্র, ইমিউন সিস্টেম মানে কি? প্রতিরক্ষাতন্ত্র। আপনার বডির একটা ডিফেন্স ক্যাপাসিটি আছে, আপনার বডির একটা ডিফেন্স মেকানিজম আছে, হুইচ ইজ ডান বাই ইমিউন সিস্টেম। এটাকে বলে অনাক্রম্যতা তন্ত্র। অর্থাৎ যে আপনাকে সহজেই বাইরের কোনো স্টিমুলাস, বাইরের কোনো প্যাথোজেন, বাইরের কোনো অ্যান্টিজেন আপনার শরীরে ঢুকে আপনাকে যেন ক্ষতিগ্রস্ত করতে না পারে, আপনাকে যেন ইনভেড না করতে পারে, সাথে সাথে যে বস্তুটা এই ইমিউন সিস্টেম ক্ষরণ করে তার নামই হচ্ছে অ্যান্টিবডি। আর অ্যান্টিবডি ওয়ান কাইন্ড অফ প্রোটিন সাবস্টেন্সেস। অ্যান্টিবডি কেমন প্রোটিন দিয়ে গঠিত যদি প্রশ্ন আসে, তাহলে উত্তর হবে গ্লাইকোপ্রোটিন। উত্তর হবে গ্লাইকোপ্রোটিন। অ্যান্টিবডি কেমন প্রোটিন দিয়ে তৈরি যদি প্রশ্ন আসে, উত্তর হবে গ্লাইকোপ্রোটিন। যেমন আপনাকে এখন আমি বলে দেই, মায়ের দুধে অ্যান্টিবডি থাকে, এই জন্য শাল দুধ খাওয়াতে বলে। হ্যাঁ, বোঝা যাচ্ছে এখন? মায়ের দুধে অ্যান্টিবডি থাকে, এই জন্য শাল দুধ খাওয়াতে বলে। কেন শাল দুধ খাওয়াতে বলে? কারণ ওর মধ্যে অ্যান্টিবডি থাকে। অ্যান্টিবডি 5 ধরনের আছে, আইজিজি, আইজিএ, আইজিডি, এরকম আছে। আপনারা এখন বলবেন স্যার এটা তো কিছু বুঝলাম না। তুমি না বুঝলে কি, প্রশ্ন তো আসা থেমে থাকবে না, তোমাকে বুঝে নিতে হবে। নেক্সট ওয়ান, হরমোন। হরমোন, আমাদের শরীরে যে গ্ল্যান্ড আছে 2 ধরনের। আমাদের শরীরে যে গ্ল্যান্ড আছে 2 ধরনের। গ্ল্যান্ড মানে গ্রন্থি। আমাদের শরীরে গ্ল্যান্ড আছে 2 ধরনের। একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, যেটাকে আমরা বলি এক্সোক্রাইন গ্ল্যান্ড, আর একটা আছে হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি, যেটাকে বলি আমরা এক্সোক্রাইন আর এন্ডোক্রাইন। এন্ডোক্রাইন মানে হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, এটার নামই হচ্ছে লানিহীন গ্রন্থি, এর কোনো নালী নাই, এই জন্য এর নাম লানিহীন গ্রন্থি। এই লানিহীন গ্রন্থি থেকে খরিত হয় হরমোন। এই নালীহীন গ্রন্থি থেকে খরিত হয় হরমোন।
হরমোন যে জায়গায় ক্ষরিত হয় সেখান থেকে দূরে ট্রাভেল করে ফাংশন প্লে করতে পারে, যেমন গ্রোথ হরমোন, প্রোল্যাক্টিন হরমোন, হ্যাঁ, আবার লাভিং হরমোন বলে অক্সিটোসিন, অক্সিটোসিন একটা লাভিং হরমোন, ডোপামিন একটা হরমোন, এইরকম হরমোন আছে। তাহলে হরমোনও ওয়ান কাইন্ড অফ প্রোটিনিয়াস সাবস্টেন্সেস। কোথায় থেকে ক্ষরিত হয়? গ্ল্যান্ড থেকে তথা গ্রন্থি থেকে। কোন টাইপের গ্রন্থি থেকে? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। ইংরেজি কি? এন্ডোক্রাইন। এন্ডো শব্দটার অর্থ ভিতরে, এই জন্য অন্তঃক্ষরা গ্রন্থিতে কোনো নালী থাকে না, এই জন্য তার আরেক নাম নালীহীন গ্রন্থি। তাহলে প্রশ্নটা যদি এভাবে আসতো, হরমোন কোন ধরনের গ্রন্থি থেকে আসে? নালীহীন গ্রন্থি থেকে আসে। I guess you are understood. Thank you so very much. আজকের ক্লাসের জন্য সবার জন্য আবারও শুভকামনা। চলে যাচ্ছি, তবে যাচ্ছি না। সর্বশেষ ঘোষণা, আমাদের প্রাইমারি ষষ্ঠ ব্যাচ চলছে, যেখানে কোনো ফাও কথা নয়, লিজেন্ডারি কোনো ফাঁকফোকর নাই। একদম আমরা যা এখানে পড়াই এর থেকে ডিপ কনসার্ন হয়ে পড়াইতেছি। আপনারা যারা ভর্তি হতে নেই এখনও বিভিন্ন জায়গায় নিজের প্রস্তুতিটা একটু গোছায় নিতে চাচ্ছেন বা নিজেকে ভাবছেন যে কোথায় ভর্তি হব না হব, চোখ কান বন্ধ করে মাত্র 500 টাকা দিয়ে, 510 টাকা দিয়ে আমাদের কোর্সে ভর্তি হয়ে যান। আই ক্যান চ্যালেঞ্জ, আমি রেসপন্সিবিলিটি নিয়ে বলছি, আমাদের থেকে ইনফরমেটিভ গোছানো ক্লাস এই 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 স্বল্প টাকায় বাংলাদেশে কোনো প্ল্যাটফর্মে নাই। সবাইকে আবারও অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। পরের কোনো ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।